ফিজ, ইন্টারেস্ট অ্যান্ড ফিজ, ফিজ FWS, এটা ক্যাপিটাল নাম। এটাই চ্যাপ্টারের নেম। আগের দিন আমি কোশ্চেন প্যাটার্ন এগুলো সব দিয়ে দিয়েছিলাম, তাই না? মানে কত মার্কসের কতগুলো কোশ্চেন আমি প্যাটার্ন করতে হবে সব বলে দিয়েছিলাম। আচ্ছা, তো ইন্টারেস্ট অ্যান্ড ফিজ, তো কি কি সেকশনে আমাদের মানে আমাদের সিলেবাসে কোন কোন সেকশনগুলো রয়েছে সেগুলোকে আমি বলে দিয়েছিলাম, তাই তো? তো প্রথমে লেখো ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, 1 দিয়ে লেখো। চারটে সেকশন আমাদের সিলেবাসে আছে, তাই তো? ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, ক্যাপিটাল এ ব্র্যাকেটের মধ্যে, ক্যাপিটাল এ ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা শোনো, চারটে জিনিস আমাদের এখানে ব্যাপার। ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমরা কেন পে করব, ঠিক আছে? সেকেন্ডলি হলো কত দিনের জন্য পে করব, থার্ড হলো কত পার্সেন্ট রেটে পে করব, ভালো করে শুনুন। ফোর্থ হলো কত দিনের জন্য পে করব। আবার বলছি, কি বললাম, কেন আমরা ইন্টারেস্ট পে করব, ঠিক আছে? কোন অ্যামাউন্টের উপরে পে করব, কত পার্সেন্টেজে পে করব, কত পার্সেন্ট রেটে পে করব, আর কত দিনের জন্য আমরা পে করব। এই চারটে জিনিস তো আমাদের কনসিডার করতে লাগবে। যখনই কোনো আমরা ইন্টারেস্ট দিই না কেন, এই চারটে জিনিস আমাদের কনসিডার করতে লাগবে। যে ইন্টারেস্ট আমরা দেবো কেন, রিজেকশন ভালো, ইন্টারেস্ট আমরা কেন দেবো, ঠিক আছে? নিশ্চয়ই আমাদের কোনো ফল্ট আছে, তার জন্য তো আমাদের ইন্টারেস্ট পে করতে হয়। তো ইন্টারেস্ট আমরা কেন দেবো, কোন অ্যামাউন্টের উপরে দেবো, কত দিনের জন্য দেবো, আর কত পার্সেন্ট রেটে দেবো, ঠিক আছে? তাহলে 234A তে ইন্টারেস্ট আমরা কেন দেবো, লেখো যে ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, লেখো যে ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। এটা কি রিজন দিয়ে লিখবো? উপরে হেডিং দাও, হ্যাঁ লিখলাম। মানে 234 এর ইন্টারেস্ট আমরা কেন দেবো, লেখো ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম, ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম, ইন ফার্নিশিং, ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। মানে যদি আমরা রিটার্ন যদি ফাইল যদি না করি ইনকাম ট্যাক্স অথরিটির কাছে, তাই তো, তার জন্য আমাদের 234A তে ইন্টারেস্ট পে করতে লাগে। তো এর আন্ডারে আমাদের দুটো জিনিস আছে। নাম্বার 1 লেখো যে মানে একটা হলো তোমার ডিলে পেমেন্ট, ঠিক আছে? একটা হলো ডিলে পেমেন্ট, আর একটা হলো আমরা মানে ফাইলটা মানে রিটার্ন যেটা আমরা সাবমিট করেছি সেটা ডিলে করে মানে ডিউ ডেটের থেকে পরে দিয়েছি, আর একটা হলো আমরা আদৌ কোনো রিটার্ন সাবমিট করিনি। তাহলে এর আন্ডারে দুটো লেখো। এক নম্বর দিয়ে লেখো যে where the return of income, সেটা ডিলে পেমেন্টের আন্ডারে বলছি তো সেটা। নাম্বার 1 দিয়ে লেখো where the return of income for any assessment year is furnished, where the return of income for any assessment year is furnished after the due date of furnishing return, after the due date of furnishing return, furnishing after the due date of furnishing return, এটা নাম্বার 1, ঠিক আছে? নাম্বার 2 লেখো যে where the return of income is not furnished, where the return of income is not furnished, বুঝলে? সেটা ফার্নিশ না লিখে দিলাম, নট পেড লিখি। পেড কথাটা কি ইউজ করা হয় গো বাবা? ফার্নিশড, where the return of income is not furnished or not submitted, বুঝলে? তাহলে 234 এর ইন্টারেস্ট আমাদের তখনই পে করতে হবে যদি আমরা রিটার্ন সাবমিট আইদার না করি বা ডিউ ডেটের থেকে পরে গিয়ে যদি আমরা রিটার্ন সাবমিট করি। তাহলে আমাকে জানতে লাগবে যে রিটার্ন কি জিনিস, তাই তো? কাদের কাদের রিটার্ন আমাদের মানে কাদের রিটার্ন সাবমিট করতে হয়, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় তোমরা জানো। ডিটেল রুল আমি এখন শিখিয়ে দেবো যে কাদের ইনকাম ট্যাক্স রিটার্ন তোমার ফাইল করতে হয়, ঠিক আছে? আর তার ডিউ ডেট গুলো কি আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ডিউ ডেট গুলো কি আছে। তো ওইটা বলে দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে বলবো তাহলে কি জন্য 234 এতে ইন্টারেস্ট দিতে হবে সেটা আমরা বুঝে গেলাম। এবার আমাদের দেখতে লাগবে কোন অ্যামাউন্টের উপর আমরা ইন্টারেস্টটা দেব, কত দিনের জন্য দেব,
থার্ড হলো কত রেট অফ ইন্টারেস্ট, মানে কোন রেট অফ ইন্টারেস্ট আমাদের কত, অ্যাপ্লিকেবল রেট অফ ইন্টারেস্টটা কত। তার আগে একটুখানি লেখো যে ফাইলিং অফ রিটার্ন, ফাইলিং অফ রিটার্ন এর আন্ডারেই লেখো। তুমি রিটার্ন জিনিসটা কি যদি না বোঝো, হ্যাঁ, তাহলে তো তুমি তো বুঝতে পারবে না। ফাইলিং স্পেলিংটা কি হবে? FILING, ফাইলিং অফ রিটার্ন, ফাইলিং অফ রিটার্ন। ফাইলিং অফ রিটার্ন মানে কি, যে আমি কোন কোন সোর্স থেকে কত ইনকাম আর্ন করেছি তার ডিটেলড ইনফরমেশন ইনকাম ট্যাক্স অথরিটিকে তুমি জানাও অ্যাপ্রোপ্রিয়েট ফর্মেতে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে তোমার ডিটেলড ইনকাম তুমি যেটা প্রিভিয়াস ইয়ারে আর্ন করেছো ইনকাম ট্যাক্স অথরিটির কাছে তুমি জানাও, এটাকেই বলা হয় ফাইলিং অফ রিটার্ন। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারে যে ইনকামটা আর্ন করেছি তার ডিটেলড ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে, সবাইকার কিন্তু এক ফর্মে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয় না, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফর্ম রয়েছে, ফর্মের নাম রয়েছে। তো ইনকাম ট্যাক্স অথরিটিকে তুমি জানো, তাদের কাছে তুমি সাবমিট করো, এটাই হলো আমাদের মানে ফাইলিং অফ রিটার্ন। এইবার আমরা বলবো কাকে কাকে রিটার্ন ফাইল করতে লাগে। ঠিক আছে, কাকে কাকে রিটার্ন ফাইল করতে লাগে। আগে আমাদের ছিল কি, রুল কি ছিল, যে তার আগে বলে দিই যে রিটার্ন ফাইল কাদের কাদের করতে লাগে, কাদের কাদের করতে লাগে। শোনো, যদি কোনো কোম্পানি বা যদি কোনো ফার্ম হয়, মানে ইরেসপেক্টিভ অফ প্রফিট অর লস, এদেরকে কিন্তু রিটার্ন সাবমিট করতেই হবে। মানে রিটার্ন সাবমিট কাদের কাদের করতে হবে, হ্যাঁ, খুব আমাদের রেলিভেন্ট জিনিস, প্রত্যেকটা মানুষের জেনে রাখা উচিত যে রিটার্ন কারা কারা সাবমিট করবে। ঠিক আছে, কি বললাম, যে এনি কোম্পানি অর ফার্ম ইরেসপেক্টিভ অফ প্রফিট অর লসেস, এদেরকে কিন্তু ম্যান্ডেটরি তোমার হচ্ছে রিটার্ন সাবমিট করতে লাগবে। ঠিক আছে, কোম্পানি বা ফার্ম যদি হয়, এদের প্রফিট হোক বা লস যাই হোক না কেন, রিটার্ন সাবমিটটা কিন্তু হলো মাস্ট। এবারে আদার অ্যাসেসি, মানে ফার্ম আর কোম্পানি ছাড়া অন্যজনদের ব্যাপারে কি বলা আছে না, বলা ছিল যে কারোর টোটাল ইনকাম যদি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিটটা এক্সিড করে যায়, ঠিক আছে, তাকে কিন্তু মাস্ট রিটার্ন সাবমিট করতে হয়। ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট আমরা প্রত্যেকেই জানি, যে নর্মাল পার্সন মানে যে সিনিয়র সিটিজেন না বা সুপার সিনিয়র সিটিজেন না, তাদের হলো 2,50,000 রুপিস। যে মানে এটা আমি বলছি ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। যে সিনিয়র সিটিজেন তার ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট হলো 3 লাখ টাকা। আর যে সুপার সিনিয়র সিটিজেন মানে আমাদের প্রিভিয়াস ইয়ারেতে যে 80 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করেছে, তার জন্য হলো 5 লাখ টাকা। ঠিক আছে, এই ইনকামটা হলো এই এত অবধি ইনকামের উপরে, টোটাল ইনকামের উপরে এদেরকে কোনো ট্যাক্স পে করতে হয়। এটাই হলো আমাদের ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট। আমি একটুখানি বুঝিয়ে দিই, অনেকের কিন্তু ইনকাম ট্যাক্সের ব্যাপারে ভুল ধারণা রয়েছে। শোনো, এই যেটা আমরা করছি আমাদেরকে রিটার্নটার ব্যাপারে একটু ক্লিয়ারলি সব বলে দেবো। রিটার্ন অ্যাকচুয়ালি কেন পে করতে হয় ওটাই বলছি। রিটার্ন মানে হলো তুমি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ারে যে মানে কোন কোন সোর্স থেকে কত টাকা তুমি আর্ন করেছো তার ব্যাপারে ডিটেইলড ইনফরমেশন, বা তোমার কোথায় কি সম্পত্তি আছে না আছে তার ডিটেইলড ইনফরমেশন তুমি ইনকাম ট্যাক্স অথরিটিকে জানাও। ঠিক আছে, এবারে কি বললাম, এই সাপোজ কোনো ইনফরমেশন যেটা আমি আগের ইয়ারে দিয়ে দিয়েছি সেটা এই ইয়ারে দিতে হবে, এটা রিটার্ন তোমাকে প্রত্যেক বছরে তোমাকে রিটার্ন সাবমিট করতে হবে। সেম জিনিস, সেম হোক কি আলাদা হোক, তোমার আগের বছরের ইনকাম এই বছরের ইনকাম তো আলাদা তো হয়ে যেতেই পারে, বুঝলে। প্রত্যেক বছরে তোমার ডিটেইলড ইনফরমেশন তুমি ইনকাম ট্যাক্স অথরিটিকে জানাও, তোমার কোথায় কি সম্পত্তি আছে না আছে, তুমি কোথায় কি খরচা করছো না করছো, হ্যাঁ, তোমার আর কত টাকা তুমি করেছো, ঠিক আছে, সব ব্যাপারে ডিটেইলড ইনফরমেশন তুমি ইনকাম ট্যাক্স অথরিটিকে জানাও অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে। ঠিক আছে, এটাই হলো আমাদের রিটার্ন। তো কি বললাম, কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হয় না, কোনো মানে কোম্পানি বা ফার্ম ইরেসপেক্টিভ অফ দেয়ার প্রফিটস অর লসেস রিটার্ন সাবমিট হলো মাস্ট। এবার আমি যেটা বলতে চাইছিলাম, আমরা যেটা অ্যাসেসমেন্ট ইয়ার ফলো করছি এটা হলো 2020-21। ঠিক আছে, এর রেসপেক্টে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 19-20। ঠিক আছে, এইবারে যেটা বাজেট মানে যেটা আমাদের সাবমিট করা হবে, ঠিক আছে, এটা হলো আমাদের 20-21 ফিনান্সিয়াল ইয়ার। আমাদের 2021 ফিনান্সিয়াল ইয়ার কবে চালু হবে ভালো করে শুনবে, 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2000,
মানে এটা আমাদের কি বছর পড়লো, এটা আমাদের পড়লো 21-22, এটা আমাদের পড়বে আর কি 2021-22, মানে 1 এপ্রিল 21 থেকে 31 মার্চ 22, এই পিরিয়ডের জন্য তো আমাদের বাজেট তো সাবমিট করা হবে, যেটা আমাদের নির্মলা সীতারামন জি এবারে পেশ করবে। ঠিক আছে, আগের বছরের যেটা বাজেট সেটা ছিল আমাদের 2020-21 ফিনান্সিয়াল ইয়ার, ভালো করে বুঝবেন, 2020-21 ফিনান্সিয়াল ইয়ার। আর এইবারে যে বাজেটটা যেটা মানে সাবমিট করবেন সেটা হলো 2021-22 ফিনান্সিয়াল ইয়ার, which will be applicable for 22-23 অ্যাসেসমেন্ট ইয়ার। আগের বছরে নির্মলা সীতারামন জি যে বাজেটটা মানে পার্লামেন্টে যেটা রেখেছিলেন সেটা হলো কি 2021 ফিনান্সিয়াল ইয়ার, which will be applicable for 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ার। 2021 ফিনান্সিয়াল ইয়ার মানে 21-22 আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে সেই বাজেটটা ধরে কিন্তু আমরা করছি না। আগের বারে যেটা নির্মলা সীতারামন জি যে বাজেটটা মানে আগের বছরে যে বিজেপি গভর্নমেন্ট যে বাজেটটা করলো, ঠিক আছে, যে বাজেটটা সাবমিট করা হলো, সেইটা ধরে কিন্তু আমরা করছি না। ওটা হলো 2020-21 ফিনান্সিয়াল ইয়ার, ওটা অ্যাপ্লিকেবল হবে 2021-22 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো তোমার 2021, যেটা ধরে আমরা পরীক্ষা দেব, তার রেসপেক্টে প্রিভিয়াস ইয়ার হলো 19-20। এই বাজেটটা সাবমিট করেছিলেন কে না, পীযূষ গোয়েল। তখন ফিনান্স মিনিস্টার অ্যাকচুয়ালি ছিলেন অরুণ জেটলি, অসুস্থ থাকার জন্য পীযূষ গোয়েল এই বাজেটটা পেশ করেছিলেন। হ্যাঁ, 2019-20 তোমার ফিনান্সিয়াল ইয়ারের জন্য, যেটা অ্যাপ্লিকেবল ফর 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে আগের বছরে যে বাজেটটা হয়েছে সেটা ধরেও কিন্তু আমরা কিন্তু করছি না, সেটা ধরে কিন্তু আমরা চলছি না। ঠিক আছে, সেটা অ্যাপ্লিকেবল হবে 21-22 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ার ধরে অঙ্ক করব বা পরীক্ষা দেব সেটা হলো 2021 অ্যাসেসমেন্ট ইয়ার। আগের বছরের যে বাজেটটা নির্মলা সীতারামন জি মানে করলেন, সাবমিট করলেন, ওটা হলো 2021 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, যেটা অ্যাপ্লিকেবল হবে 21-22 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। ঠিক আছে, যেটা এখন রানিং অ্যাসেসমেন্ট ইয়ার চলছে। ঠিক আছে, এখনকার যেটা রানিং, এখন আমাদের দেখো মানে 2021 প্রিভিয়াস ইয়ার চলছে আমাদের এখন যেটা কারেন্ট প্রিভিয়াস ইয়ার চলছে, এটা কিন্তু উনি যে বাজেটটা পেশ করেছেন সেই তার পিরিয়ডের মানে সেই পিরিয়ডটা আমাদের চলছে 2021 ফিনান্সিয়াল ইয়ার চলছে, যেটা 31 মার্চ 21 এ গিয়ে শেষ হবে। 2021 ফিনান্সিয়াল ইয়ার বা 2021 প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এর ট্যাক্সটা পে করা হবে 21-22 অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স। বুঝলে, আগের বছরে যে বাজেটটা উনি রাখলেন মানে পার্লামেন্টে, সেটা হলো 2021 ফিনান্সিয়াল ইয়ার, মানে তার রেসপেক্টে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু আমাদের এখনো চলছে। 2021 ফিনান্সিয়াল আমাদের ইয়ারটা আমাদের কিন্তু রানিং ইয়ার, মানে মার্চ তোমার 31 2021 এ গিয়ে বছরটা আমাদের শেষ হবে। ঠিক আছে, আর এই বছরে যে বাজেটটা উনি যে সাবমিট করবেন সেটা হলো 21-22 তোমার হচ্ছে কি ফিনান্সিয়াল ইয়ার, 21-22 ফিনান্সিয়াল ইয়ার, যেটা অ্যাপ্লিকেবল হবে 22-23 অ্যাসেসমেন্ট ইয়ারের থেকে। ঠিক আছে, আর এখন যেটা চলছে কারেন্ট যেটা ফিনান্সিয়াল ইয়ার চলছে 2021, এর রেসপেক্টে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হবে 21-22। এগুলো কিন্তু অনেকের কিন্তু এর সম্বন্ধে কিন্তু ধারণাগুলো নেই, কিন্তু আমরা যেটা করছি এখন অ্যাসেসমেন্ট ইয়ার 2021, এর রেসপেক্টে প্রিভিয়াস ইয়ার হলো 19-20, যেটা পীযূষ গোয়েল সাবমিট করেছেন লাস্ট ইয়ারে না তার আগের বছরে। ঠিক আছে, অরুণ জেটলি তখন ফিনান্স মিনিস্টার ছিলেন, ওনার অসুস্থতার জন্য পীযূষ গোয়েল এই বাজেটটা মানে সাবমিট করেছিলেন। সেই বাজেট ধরে কিন্তু আমরা এখানে কিন্তু চলছি, সেই বাজেটটা ধরে আমরা কিন্তু এখন অঙ্কগুলো করছি। ঠিক আছে, আগের বছরের বাজেট কিন্তু না, আগের বছরে যেটা বাজেট সেটা 21-22 অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে অ্যাপ্লিকেবল। আমাদের তো আর অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 না, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2020-21। ঠিক আছে, তো ওই 19-20 ফিনান্সিয়াল ইয়ারেতে এসে হ্যাঁ কিছু অ্যামেন্ডমেন্ট কিন্তু করা হয়েছে রিটার্ন সাবমিটের ব্যাপারে। আগে কাদেরকে রিটার্ন সাবমিট করতে হতো বললাম, যে কোম্পানি আর পার্টনারশিপ ফার্ম ইরেসপেক্টিভ অফ দেয়ার প্রফিটস অর লসেস, তাদের ম্যান্ডেটরি রিটার্ন সাবমিট করাটা। ঠিক আছে, আর আদার অ্যাসেসি, এদের টোটাল ইনকামটা ভালো করে শুনবে, টোটাল
টোটাল ইনকাম মানে কি সবকটা হেডের ইনকাম ট্যাক্সেবল ইনকাম অ্যাড করে আমরা গ্রস টোটাল ইনকাম পাই। তার থেকে সেকশন 80 ডিডাকশন গুলো আমরা মাইনাস করি 80C থেকে 80U অবধি করে যেটা পাই সেটা হলো টোটাল ইনকাম। ওই টোটাল ইনকামটা যদি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট যদি এক্সিড করে যেত তাদেরকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হতো। ঠিক আছে, এইবারে মধ্যখানে কিন্তু আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, রিটার্ন সাবমিটের ব্যাপারে। সে অ্যামেন্ডেডে কি বলছে, হ্যাঁ সে অ্যামেন্ডেডে বলছে যে আদার পার্সনের বেলায় বলছে যে নট তোমার হচ্ছে কি টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকামটা যদি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট যদি এক্সিড করে যায়, গ্রস টোটাল ইনকামটা যদি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট যদি এক্সিড করে যায়, নট টোটাল ইনকাম মানে বিফোর অ্যালাউইং ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A। ঠিক আছে, গ্রস টোটাল ইনকামটা যদি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট যদি তোমার এক্সিড করে যায় তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি রিটার্ন কিন্তু সাবমিট করতে লাগবে। ঠিক আছে, আর কিছু পার্সনকে রিটার্ন সাবমিট করতে হয় কাদেরকে না, যাদের ভারতের বাইরেতে ইন্ডিয়ার বাইরেতে যাদের অ্যাসেট রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার বাইরেতে যদি কেউ কোনো অ্যাসেট যদি অকুপাই করে থাকে বা ওনারশিপ নিয়ে থাকে তাকেও কিন্তু রিটার্ন সাবমিট কিন্তু করতে লাগবে। বুঝতে পারলে কি বললাম, ইন্ডিয়ার বাইরেতে যদি কারোর কোনো অ্যাসেট থাকে তাকে কিন্তু মানে রিটার্ন সাবমিট করতে হবে ম্যান্ডেটরি। শুধু তাই না, যদি ওর কোনো অথরিটি থাকে ওই অ্যাসেটগুলো দেখাশোনা করবার জন্য, ঠিক আছে, তার জন্যও তাকে কিন্তু আমাদের রিটার্ন সাবমিট কিন্তু করতে লাগবে। তাহলে কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হয় তুমি জেনে গেলে। প্রথম বললাম কোম্পানি অর পার্টনারশিপ ফার্ম ইরেসপেক্টিভ অফ দেয়ার প্রফিটস অর লসেস ম্যান্ডেটরি তাদেরকে রিটার্ন সাবমিট করতে লাগবে। সেকেন্ড হলো যদি কোনো পার্সন তাদের মানে বিদেশে যদি কোনো সম্পত্তি থাকে অ্যাসেট থাকে, ঠিক আছে, তাকে রিটার্ন সাবমিট করতে লাগবে। শুধু অ্যাসেট থাকা না, নিজের থাকলে তো করতেই হবে, ওর যদি কোনো অথরিটি ওনাকে যদি দেওয়া থাকে তার বিদেশে কোনো সম্পত্তির জন্য ওনাকে রিটার্ন সাবমিট করতে লাগবে। ঠিক আছে, আর কি বললাম আদার পার্সনের বেলাতে বললাম যে ম্যাক্সিমাম এক্সেম্পটেড তাদের টোটাল ইনকামটা বলেছিলাম ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট যদি এক্সিড করে যায়, ঠিক আছে, তাকে রিটার্ন সাবমিট করতে হবে। সেটাকে আবার অ্যামেন্ড করা হয়েছে, নট টোটাল ইনকাম গ্রস টোটাল ইনকাম মানে বিফোর অ্যালাউইং ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A মানে 80C থেকে 80U এর ডিডাকশন মাইনাস করবার আগেই গ্রস টোটাল ইনকামটা যদি তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট এক্সিড করে যায় তাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়। ঠিক আছে, এইবারে পিয়ুষ গোয়েল যে বাজেট মানে সাবমিট করেছিলেন 1920 তোমার হচ্ছে কি ফিনান্সিয়াল ইয়ারের জন্য মানে 2021 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, ওখানে কিন্তু আরো কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে রিটার্ন সাবমিটের ব্যাপারে। ঠিক আছে, শুধু ওই গ্রস টোটাল ইনকাম তোমার হচ্ছে কি মানে ম্যাক্সিমাম এক্সেম্পটেড লিমিট এক্সিড করলেই যে রিটার্ন সাবমিট করতে হবে তা কিন্তু না, কিছু কিছু ফিনান্সিয়াল টার্ম কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কি কি সেইগুলো, নাম্বার 1 হলো যে ব্যাংকেতে কারেন্ট অ্যাকাউন্টে যদি কেউ সেটা নর্মাল ব্যাংক হোক বা হচ্ছে কি তোমার মানে কোঅপারেটিভ ব্যাংক হোক 2 কোটি টাকার বেশি কেউ যদি কারেন্ট অ্যাকাউন্টে মানে এগ্রিগেট সবকটা মিলিয়ে আর কি, ধরো একটা ব্যাংকে 50 লাখ অন্য ব্যাংকে ধরো 1.5 কোটি এরকম করে করলেও হবে, 2 কোটি টাকা কারুর যদি কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট 2 কোটি টাকার যদি বেশি হয় মানে ন্যাশনালাইজড ব্যাংক বা হচ্ছে কি তোমার হচ্ছে কি কোঅপারেটিভ ব্যাংক, তাকে কিন্তু মানে রিটার্ন সাবমিট কিন্তু করতে হবে। ঠিক আছে, তার টোটাল অ্যামাউন্ট অফ ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্টে যদি 2 কোটি টাকা যদি এক্সিড করে যায় তাকে রিটার্ন সাবমিট করতে হবে। নাম্বার 2 হলো যে ফরেন ট্যুরের জন্য ফরেন ট্যুরের জন্য তোমার এক্সপেন্সেস তুমি যদি 2 লাখ টাকা যদি মানে এক্সিড করে যায় ফরেন ট্যুরে তোমার হচ্ছে কি এক্সপেন্সেস যেটা ইনকার করেছো সেটা যদি 2 লাখ টাকা যদি এক্সিড করে যায় বা নিজের ট্যুরের জন্য নিজের ফরেন ট্যুরের জন্য বা অন্য কারোর ট্যুরের জন্য তুমি যদি এক্সপেন্সেস ইনকার করো মোর দ্যান ₹2 লাখ তোমাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে লাগবে। এগুলো ফিনান্সিয়াল টার্ম জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এটা 2021 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য কিন্তু মডিফাই করা হয়েছে মানে 1920 ফিনান্সিয়াল ইয়ারে, যেটা পিয়ুষ গোয়েল যে বাজেটটা মানে পার্লামেন্টে আমাদের মানে সাবমিট করেছিল। ঠিক আছে, এগুলো কিন্তু নতুন মানে এগুলো এই বছর থেকে মানে 2021 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে কিন্তু এগুলো চালু হয়েছে। ঠিক আছে, নাম্বার 1 কি বললাম যে ব্যাংক ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্টে তোমার কোঅপারেটিভ ব্যাংক হলেও হবে
কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক ডিপোজিট যদি 2 crore রুপিস যদি এক্সিড করে যায় তোমাকে রিটার্ন সাবমিট করতেই হবে। ফরেন ট্যুরে নিজের এক্সপেন্সেস যদি 2 লাখ টাকা এক্সিড করে যায় বা অন্য কারোর জন্য যদি এক্সপেন্সেস 2 লাখ টাকা এক্সিড করে যায় তোমাকে রিটার্ন সাবমিট করতে লাগবে। আচ্ছা 3 নম্বর হলো যে তোমার ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল যদি 1 লাখ রুপিস তোমার ইলেকট্রিসিটি কনজাম্পশন, হ্যাঁ, যদি 1 লাখ রুপিস যদি এক্সিড করে যায় তোমাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি কনজাম্পশন যদি আমাদের কারোর 1 লাখ টাকা যদি এক্সিড করে যায় তাকে কিন্তু রিটার্ন, দেখো রিটার্ন সাবমিট করা মানে যে তাকে ট্যাক্স পে করতে হবে এরকম তো কোনো মানে নেই, তুমি তাদেরকে ইনফর্ম করো। ঠিক আছে, ওরা ওইগুলো দেখেই তো বুঝতে পারে তোমার হ্যাঁ, একটা সোর্স অফ তুমি সবকিছু তাদেরকে জানাবে। অনেকে মনে করে রিটার্ন সাবমিট করলেই বোধহয় ট্যাক্স পে করতে হবে, তা তো না। হ্যাঁ, সবাইকার তো আর মানে এক্সেমটেড লিমিট তো এক্সিড তো নাও করতে পারে। ঠিক আছে, আচ্ছা ওটা দেখে বুঝতে পারে কত টাকা কামাচ্ছে, আর যতটা এক্সপেন্স শুধু টাকা কামানো কেন, তার কোথায় কি সম্পত্তি রয়েছে না রয়েছে সবই তারা জানতে পারছে। ঠিক আছে, তো এই হলো আমাদের রিটার্ন সাবমিটের ব্যাপারে। কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হয় বলে দিলাম। ঠিক আছে, তার আগে বললাম যে রিটার্ন কি জিনিস, তারপরে বললাম কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হয়। কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম ইররেসপেক্টিভ অফ প্রফিটস আর লস, হ্যাঁ, ওদের রিটার্ন সাবমিট করতেই লাগবে। যদি কারোর বিদেশে যদি সম্পত্তি থাকে বা সম্পত্তি যদি হ্যাঁ ও যদি দেখাশোনাও করে, ঠিক আছে, মানে ওকে যদি অথরিটি দেওয়া থাকে, হ্যাঁ, তোমাকে তার জন্য তোমার হচ্ছে কি রিটার্ন সাবমিট করতে লাগবে। আদার পার্সনদের বেলায় বললাম যে মানে আর কিন্তু মানে টোটাল ইনকাম না, তোমার গ্রস টোটাল ইনকামটা যদি ম্যাক্সিমাম এক্সেপ্টেড লিমিট যদি এক্সিড করে যায় তাহলে তোমাকে রিটার্ন সাবমিট করতে হবে। আর ফোর্থ বললাম তোমার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট মানে এগ্রিগেট, মানে অনেকগুলো ব্যাংকে তুমি হয়তো কিছু কিছু করে ডিপোজিট করেছো, সবকটা টোটাল মিলিয়ে যদি 2 কোটি টাকা যদি এক্সিড করে যায় সে একটা ব্যাংকেও তুমি করতে পারো আর অনেকগুলো ব্যাংক মিলিয়েও করতে পারো, কোঅপারেটিভ ব্যাংক মিলিয়ে। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টে তোমার যদি 2 কোটি টাকা যদি এক্সপেন্সেস মানে ডিপোজিট যদি 2 crore রুপিস যদি এক্সিড করে যায় রিটার্ন সাবমিট করতে লাগবে। ঠিক আছে, তারপরে কি বললাম, ফরেন ট্যুরে নিজের জন্য যদি 2 লাখ টাকার বেশি তুমি খরচা করো রিটার্ন তোমাকে সাবমিট করতে লাগবে। বা অন্য কারোর ফরেন ট্যুরের জন্য তুমি যদি খরচা করে থাকো 2 লাখ টাকার বেশি তোমাকে রিটার্ন সাবমিট করতে লাগবে। তোমার ইলেকট্রিসিটি কনজাম্পশন যদি 1 লাখ টাকা যদি এক্সিড করে যায় তোমাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে লাগবে। তাহলে এই সমস্ত পার্সনদের কিন্তু রিটার্ন সাবমিট করতে লাগে। এই রিটার্নটা সাবমিট না করার জন্যই তো 234 এতে ওকে ইন্টারেস্ট পে করতে হয়। ঠিক আছে, আইদার সে রিটার্ন সাবমিট করেনি অর ডিলে করে রিটার্ন সাবমিট করেছে। এবার বলবো হ্যাঁ ডিলে করে মানে কি, ডিলে করে মানে হলো ডিউ ডেটের থেকে পরে গিয়ে রিটার্ন সাবমিট করার কিন্তু একটা ডিউ ডেট থাকে। সেই ডিউ ডেট গুলো কি কি, এই ডিউ ডেট গুলোকে একটু লিখে নাও। দেখো ডিউ ডেট ফাইলিং অফ রিটার্নটা লিখে দিন, ওটা কোনগুলো ওগুলো লিখতে লাগবে না, বলে দিলাম, বলে তুমি বুঝতে পারবে। থাক না, কাটবে কেন, আচ্ছা থাক না। এবারে লেখো ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম লেখো। Where the assessee is a company, where the assessee is a company, ডিউ ডেট লেখো যে 30th সেপ্টেম্বর অফ দা অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু আমরা অ্যাডভান্স ট্যাক্স আগের দিনে শিখিয়েছিলাম, কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে অ্যাডভান্স ট্যাক্সটা পে করতে হচ্ছিল ইনস্টলমেন্ট গুলো। 30th সেপ্টেম্বর অফ দা অ্যাসেসমেন্ট ইয়ার। এবার একটু নিচে লেখো যে ইন কেস অফ এ কোম্পানি which has entered into an international agreement and is required to furnish under section 92E. In case of a company, In case of a company which has entered into an international agreement and is required to furnish under section 92E a report from an accountant. 92E 92E ছোট হাতের তো capital under section 92E না bracket না normal. A report from an accountant. তখন কিন্তু 30th সেপ্টেম্বর আর ডিউ ডেট থাকছে না, লেখো
The due date shall be 30th November of the assessment year. The due date will be 30th November of the assessment year. বুঝলে? 30th November of the assessment year. Next লেখো 30th ডেটটা কেন চুজ করেছো? 30th November, 30th ডেটটা কেন চুজ করেছো? 30শে নভেম্বর, ঠিক আছে? কেন বলে ইনকাম ট্যাক্সে কোনো কথা হয় না। ঠিক আছে, এগুলো আমাদের পার্লামেন্টে, হ্যাঁ মানে পার্লামেন্ট তো আমাদের 5 তো ডিসেম্বর আইনসভা, সেখানেই তো মানে ডিসিশনগুলো নেওয়া হয় সবার মানে সম্মতি নিয়ে, তাই না? যখন কোনো বিল পাস হয় আমাদের আমাদের তো পার্লামেন্টের তো দুটো পার্ট, একটা তোমার লোকসভা আর একটা তোমার রাজ্যসভা, হ্যাঁ দুটোতেই তো মেজরিটি নিয়ে বিলটাকে পাস করানো হয়, তাই না? তো এগুলো তো আর জেনারেল জায়গাতে তো হয় না, পার্লামেন্টে পাস করা, ওখানেই একটা মানে যখন কোনো বিল যখন কোনো আইনে কনভার্ট হয়, হ্যাঁ মানে সেটা যখন ল হয়, আমাদের পার্লামেন্টের দুটো সেকশনেই ওটাকে কিন্তু পাস করিয়ে নিতে হয় মেজরিটি দিয়ে, ঠিক আছে? তখন ওই বিলটা হ্যাঁ একটা লয়েতে কনভার্ট হয়, তার আগে কিন্তু বিলটা বিল থাকে, হ্যাঁ তখন কিন্তু বিলটা একটা মানে লয়েতে কনভার্ট হয়ে যায়, বুঝলে? যেমন আমাদের এই এখন যেটা মানে ফার্মারদের যে আমাদের যেটা কৃষি বিল যেটা হয়েছে, হ্যাঁ সেম জিনিস, মানে দুটো মানে লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই তো এটা পাস করানো হয়েছে। বিলটা তো মানে পার্লামেন্টে তো মানে মানে দুটোতেই আর কি মানে তোমার লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই তো পাস হয়ে গিয়েছে, মানে এটা কিন্তু ল হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসো, কি বিলটা পাস হলো? ওসব এখন ছেড়ে দাও, ও তোমার জেনে এখন লাভ নেই। তোমাকে বললাম যখন কোনো বিল আইন হয়ে যায় দুটো মানে বোধ তোমার হচ্ছে কি মানে লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই কিন্তু তোমাকে পাস করাতে হয়, মানে মেজরিটি হ্যাঁ অফ দ্য মেম্বার তোমার ওর পক্ষেতে বিলের পক্ষেতে হ্যাঁ তোমার মত দেবে, ঠিক আছে? এবার নেক্সট লেখো, where the assessee is a person other than a company, where the assessee is a person other than a company whose accounts are required to be audited under any law, whose accounts are required to be audited under any law, Where the assessee is a person other than a company. other than a company Yeah. whose accounts are required to be audited under any law, তখন লেখো 30th September of the assessment year Whose accounts are required to be audited to be under any law, under any law. ঠিক আছে? হুম। মানে যার অ্যাকাউন্টকে অডিট করতে হয়, কোম্পানি ছাড়া যাদের অ্যাকাউন্টকে অডিট করতে হয়, ঠিক আছে? তো 30th তাদের জন্য ডিউ ডেট হলো 30th September অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। নেক্সট লেখো, ওটা 30th হ্যাঁ ওটা 30th September, আবার তো তোমার বলে দিলাম 30th November তো হয়ে যাচ্ছে ওই সমস্ত কোম্পানিগুলোর জন্য। নেক্সট লেখো, where the assessee is a working partner of a firm, 3 নাম্বার, where the assessee is a working partner of a firm whose accounts are required to be audited, it was whose accounts are required to be audited under any law, under any law, 30th September, So whose account? whose accounts are required to be audited under any law, 30th September, ঠিক আছে? মানে যদি অ্যাসেসমেন্ট ইয়ার মানে যে কোনো পার্টনারশিপ ফার্মের ওয়ার্কিং পার্টনার যার অ্যাকাউন্টটাকে যার মানে হিসেব নিকেশ কিন্তু অডিট করতে হয়, হ্যাঁ তার জন্য মানে 30th September অফ দ্য অ্যাসেসমেন্ট। আর লাস্ট লেখো এনি আদার অ্যাসেসি 31st July অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, 31st July অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, 31st July অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এবার তোমার বুঝতে সুবিধা হবে। এই যে আমি বলছিলাম যে 234 এর ইন্টারেস্ট আমরা কখন পে করব, না
কি বলেছিলাম যে ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম। এবার ডিফল্ট মানে কি বললাম, একটা হলো পুরোপুরি রিটার্ন সাবমিট করেনি, হ্যাঁ, আর একটা হলো ডিউ ডেটের পরে গিয়ে রিটার্ন সাবমিট করেছে। ঠিক আছে, প্রথমটা বলেছিলাম যে ডিউ ডেটের পরে গিয়ে রিটার্ন সাবমিট করেছে, আর সেকেন্ডটা বললাম আদৌ কোনো রিটার্ন কিন্তু সাবমিট করেনি, তখন তাকে 234A সেকশনেতে ইন্টারেস্ট পে করতে হয়। এবার আমরা জানবো, আমি বলেছিলাম চারটে জিনিস আমাদের ফ্যাক্টর, যে কেন আমরা ইন্টারেস্ট পে করব। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফল্ট, এই ফল্টের জন্য আমাকে ইন্টারেস্ট পে করতে হয়। এবার আমরা বলবো যে কোন অ্যামাউন্টের উপরে আমরা ইন্টারেস্ট দেব, কত পার্সেন্ট রেটে আমরা ইন্টারেস্ট দেব, আর কত দিনের জন্য আমরা ইন্টারেস্ট দেব। ব্যাস, তাহলে তো ইন্টারেস্টের অ্যামাউন্ট আমি পেয়ে যাব। কেন ইন্টারেস্ট দেব সেটা জেনে গেলাম, কত দিনের জন্য ইন্টারেস্ট দেব, ঠিক আছে, কত পার্সেন্ট রেটে দেব। ঠিক আছে, কি কি বললাম, প্রথমে বললাম যে কেন দেব সেটা তো বুঝে গেলাম, তারপরে বললাম যে কোন অ্যামাউন্টের উপরে দেব, কোন অ্যামাউন্টের উপরে আমরা ইন্টারেস্ট দেব, কত দিনের জন্য দেব, আর কত পার্সেন্ট রেটে দেব। তাহলে সেগুলোকে লেখো। তাহলে আমি প্রথমে কি বললাম, যে যখন মানে রিটার্ন সাবমিট করেছে, কি বললাম, আফটার দ্য ডিউ ডেট। লিখেছো তো প্রথমে, তো লেখো, নতুন করে ফেল লেখো। মানে 234 এর মধ্যে তো দুটো পার্ট আমি প্রথমে বলেছিলাম, তো এবারে লেখো যে where the return of income is furnished after the due date of furnishing return, where the return of income for any assessment year is furnished after the due date of furnishing return, Is where the return of income of any assessment year is furnished after the due date of furnishing return under section 139(1), under section 139 ব্র্যাকেটে 1। ঠিক আছে, একটুখানি দাঁড়ান স্যার। মানে ও রিটার্ন সাবমিট করেছে কিন্তু ডিউ ডেটের পরে আন্ডার সেকশন 139 ব্র্যাকেটে 1। ও পুরোপুরি ফেল করেনি, ও রিটার্ন সাবমিট করেছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ফোনটাকে সাইলেন্ট করে দাও। হ্যালো, সাইলেন্ট করে দাও, ফোন সাইলেন্ট করে দাও। আচ্ছা, তো এবারে লেখো, প্রথমে বলবো যে কত, সাইলেন্ট করে দাও না ফোনটাকে, বা সুইচ অফ করে দাও। হ্যালো, হ্যাঁ বলতেছি, বাবা বলতেছি, স্যারের কাছে আছি। ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, ভাইব্রেট করতে করতে পড়ে যাবে না তো নিচে? না পড়বে। তো লেখো যে কত দিনের জন্য আমরা ইন্টারেস্ট পে করব, এটা হলো কেন আমরা ইন্টারেস্ট পে করব সেটা জানলাম। এবারে লেখো যে কত দিনের জন্য ইন্টারেস্টটা পে করব। লেখো ফর দ্য পিরিয়ড, লেখো ইন্টারেস্ট ইজ পেয়েবল ফর দ্য পিরিয়ড, এক নম্বর দিয়ে লিখো, ওই দিয়ে লিখি। হ্যাঁ, ইন্টারেস্ট ইজ পেয়েবল ফর দ্য পিরিয়ড, ইন্টারেস্ট ইজ পেয়েবল ফর দ্য পিরিয়ড, for the period commencing on the date, commencing on the date immediately following the due date to the date of submission of return, to the date of submission of return। কোনো যদি নর্মাল পারসন হয় তার তো মানে আমাদের ডিউ ডেট হলো তোমার 31 জুলাই, তাই তো বলে দিলাম। তো ডিউ ডেটের পরে গিয়ে যদি রিটার্ন সাবমিট করে, তো কি বললাম যে ডিউ ডেটের ঠিক পরের দিন থেকে ইমিডিয়েটলি ফলোইং দ্য ডিউ ডেট, তো 31 জুলাই যদি ডিউ ডেট যদি হয়, তার মানে হলো কি তোমার 1 আগস্ট থেকে কাউন্ট করা শুরু হবে ডেট, জবে গিয়ে ও রিটার্নটাকে সাবমিট করছে সেই দিন। খুব সহজ জিনিস। ইমিডিয়েটলি ফলোইং দ্য ডিউ ডেট মানে যেদিনকে ডিউ ডেট তার ঠিক পরের দিন থেকে, ইমিডিয়েটলি ফলোইং মানে ঠিক তার পরের দিন থেকে। তার মানে অবভিয়াসলি ফার্স্ট হচ্ছে কি, যদি 31 জুলাই যদি হয় তাহলে 1 আগস্ট থেকে শুরু হবে
যবে গিয়ে ও রিটার্নটা সাবমিট করবে সেই দিন অবধি এই পিরিয়ডের জন্য আমাদের কিন্তু ইন্টারেস্টটা পে করতে লাগবে। ঠিক আছে, এবারে লিখবো যে কত পার্সেন্ট রেট, লেখো এর পাশে ড্যাশ দিলে ড্যাশ দিয়ে লেখো যে সিম্পল ইন্টারেস্ট at the rate of 1% per month, at the rate of 1% per month or part of the month, at the rate of 1% per month or part of the month, part of the month মানে কোনো মানে হয়তো পুরো মাস হয়তো নিলাম না, সেই মাসটাকে কিন্তু আমরা পুরো কাউন্ট করবো। হয়তো দেখা গেল 6 তারিখে গিয়ে রিটার্ন সাবমিট করছি, ওই মাসটার এই পুরো মাসটার ইন্টারেস্ট তোমাকে কিন্তু পে করতে লাগবে। 6 তারিখ আমরা পুরো মাসটাকে কাউন্ট করবো, বুঝলে? আচ্ছা, এবারে বলবো যে কোন অ্যামাউন্টের উপরে আমরা মানে ইন্টারেস্টটা পে করবো। তো লেখো, ওটাও এর নিচেই লিখবো। হ্যাঁ এইটা এর আন্ডারে লেখো দ্য অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ পেয়েবল। কোন অ্যামাউন্টের উপরে আমরা ইন্টারেস্টটা পে করব, অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ পেয়েবল, তাড়াতাড়ি লিখছিস কি করে রে? অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ পেয়েবল মানে কোন অ্যামাউন্টের উপর আমি ইন্টারেস্ট পে করব। লেখো যে টোটাল ইনকাম, তার থেকে